আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ব্যস্ততম বাস স্ট্যান্ড সাইদাবাদ এলাকা থেকে। ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে আমরা প্রথমেই পার পারসন 570 টাকা করে টিকিট ক্রয় করে নিই। আমাদের যাত্রার সময় ছিল 11:45। ঠিক 12টা বেজে রওনা দিয়ে আমরা ভোর 5টার মধ্যেই মৌলভীবাজারের প্রবেশদ্বারে পৌঁছে যাই। মৌলভীবাজারে পৌঁছেই আমরা কিছু দূর পায়ে হেঁটে মৌলভীবাজারের প্রথম পর্যটন স্পট চায়ের দেশে স্বাগতমের উদ্দেশ্যে রওনা হই। প্রাকৃতিক সৌন্দর্যের নিভৃত অরণ্যভূমি শ্রীমঙ্গল এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শেষ সীমান্তে এবং মৌলভীবাজার জেলার প্রবেশদ্বারের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আমতলী চা বাগান সংলগ্ন মুসাই বাজার। এখানেই শ্রীমঙ্গলের প্রবেশপথ। সেই রাস্তার বাঁ পাশে অবস্থিত চা কন্যার ভাস্কর্য। শ্রীমঙ্গলে পৌঁছে যাওয়ার বার্তা মিলবে চা কন্যার ভাস্কর্য দেখেই। সাদা রঙের ভাস্কর্যটি ফুটে উঠেছে বিশাল জায়গা জুড়ে। ভাস্কর্যের চারপাশে চা বাগানে ঘেরা, যেখানে লেখা রয়েছে চায়ের দেশে স্বাগতম। এখানেই শুরু প্রাকৃতিক সৌন্দর্য। শ্রী আর মঙ্গলে নিহিত শ্রীমঙ্গলে রয়েছে প্রকৃতির অপরূপ সাজ। আচ্ছা, আমরা এখন চায়ের দেশে স্বাগতম এই অঞ্চল থেকে, অর্থাৎ এই মূর্তি থেকে আমরা ভেতরে প্রবেশ করতেছি আলিয়াছড়া গুলবাহার খাসিয়াপুঞ্জি। হ্যাঁ, আপনারা যারা খাসিয়াপুঞ্জি দেখতে আসবেন তারা কিন্তু খুব সহজেই এই রুট ধরে এই যে পাশে দেখতেছেন এই পাশে রয়েছে মূর্তি চায়ের দেশে স্বাগতম। এখান থেকে সোজা যে এই রোডটা এসেছে এই রোড দিয়ে আপনারা খাসিয়াপুঞ্জি দিকে এন্ট্রি দিতে পারেন। আর এই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা একটা সাইনবোর্ড দেখবেন আলিয়াছড়া গুলবাহার খাসিয়াপুঞ্জি। আমরা এখন প্রায় খাসিয়াপল্লীর ভেতরে প্রবেশ করেছি। এইখানে জনমানব শূন্য অবস্থা প্রায়, কেননা এখানে খুব বেশি পর্যটক আসে না দিকে। আর এখানে পুরো রাস্তাটাই জনমানবহীন। তো পাহাড়কে অনুভব করার যে চেষ্টা, সেটা আমরা অনেকটাই অর্জন করতে পারছি। তো সামনে কি অবস্থা হয় আমরা যাব, চলেন সামনে যাওয়া যাক। একটা ব্যাপার জানিয়ে রাখি, আপনারা যারা আসবেন তারা কিন্তু কোনো ধরনের খুব একটা বেশি নেটওয়ার্ক সুবিধা পাবেন না। আমার ফোনে টেলিটকের কোনো নেটওয়ার্ক নেই, যদিও আমরা ঢাকা থেকে এসেছিলাম গরম আসলে কম পাবো বলে, কিন্তু এখানকার তাপমাত্রা অলমোস্ট 33। সো এই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এখানে খুব বেশি পাহাড়ি অঞ্চল বলে যে খুব বেশি শীতের আগমনী বার্তা আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি না। আমরা প্রায় 20 মিনিটের মতো হেঁটে ফেলেছি। যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম এখান থেকে প্রায় 20 মিনিটের মতো পায়ে হেঁটে আমরা এখন যেখানে আছি এই জায়গাতে অনেকটা ধীরপথের মতো দেখছি। আপনারা পাহাড়ে আসার পর যেই ব্যাপারটা দেখেন পাহাড়ি ঝর্ণা, এই ঝর্ণাটা হয়তো বা দেখতে গেলে আপনাকে আরও ভেতরে যেতে হবে, যেহেতু এখন বর্ষাকাল না। আপনারা যদি এইটার উৎস খুঁজতে চান তাহলে অবশ্যই কিন্তু স্থানীয়দের সহায়তা নেবেন। আপনারা ভুলেও এইখানে প্রবেশ করবেন না, তাহলে কিন্তু আপনাদের লাইফ রিস্ক থাকতে পারে। কারণ পাহাড়ি এলাকা এখন এমনিতেই পাহাড়ি এলাকা খুব একটা ভালো নাই, তার উপর যদি আপনারা একা একা অর্থাৎ নিজ স্বপ্রণোদিত হয়ে কোথাও ঘুরতে যান, অর্থাৎ যেখানে যাওয়ার আপনার অনুমতি নেই, এটা কিন্তু আপনার লাইফের জন্য অনেকটা রিস্কি হবে। আমরা কখনোই আমার ভিডিওতে সাজেস্ট করবো না আপনারা নিজে থেকে এটার উৎপত্তিস্থল আপনারা মানে এক্সপ্লোর করেন। বাট আমরা বলবো যে এই ছোটো ছোটো ঝিরিপথগুলো আপনাকে অনেকটাই প্রশান্তি দিবে, পাহাড়ি যে ফিল সেই ফিলটা দেখানোর চেষ্টা করবে। আর এইখানে একটু যদি আপনাদের দেখাতে চাই যে আসলে এটার উৎপত্তি কোথায়, তাহলে হয়তো এটার প্রবাহটা আমরা দেখাইতে পারবো। উৎপত্তি দেখাইতে পারবো না, বাট প্রবাহটা কত স্মুথ এবং সাধারণ এটা আমরা আসলে নিচে যাবো। আসেন নিচে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, পাহাড়ে যে ব্যাপারটা সবচেয়ে বেশি কাজ করে, ফ্যাসিনেশন কাজ করে, সেটা হচ্ছে ঝর্ণা। হ্যাঁ, এই ঝর্ণাটার উৎপত্তিস্থল আমরা জানতে পারছি না, বাট দেখুন পানিটা কত স্বচ্ছ। এইখানকার পানি জাস্ট অসাধারণ। আপনারা যদি আসেন একদম শীতল পানির প্রবাহ পাবেন। এই ঝর্ণাটা প্রবাহটা যে অনেক বড় ছিল এটা কিন্তু এখানে দেখলেই আমরা বুঝতে পারি। বাট এইখানকার প্রবাহটা এখন যেহেতু বর্ষাকালের সময় না, তো এখানে কিন্তু মাছও দেখা যাচ্ছে। কি অবাক করার দৃশ্য, এখানে তো আমরা মাছ দেখতেছি। ভাই, এখানে কি মাছ দেখা যায়? বাহ। আচ্ছা, আপনাদের কিছু ক্লোজ শটের মাধ্যমে মাছগুলো দেখাই। দেখুন, এই জন্যে প্রকৃতি সবসময় আসলে স্নিগ্ধ
আর আপনাকে উৎফুল্ল করবে। দেখুন কি কি ছোট ছোট মাছ, হ্যাঁ মাছগুলা একদম ঝিরিপথ ধরে চলে যাচ্ছে, কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা হয়তো বা আমরা বুঝতে পারতেছি না, বাট এখানে মাছের আনাগোনা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইটা হয়তো বা সাগরে দিয়ে মিশেছে। আমরা এখন অবস্থান করছি আলিয়াছড়া, গুলবাহার, খাসিয়াপল্লীতে। আমরা এখন ভেতরে এন্ট্রি নেবো। আসলে খাসিয়াপল্লীতে আপনারা কেন আসবেন, এসে কি দেখবেন, সেই বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র যে আপনারা আসবেন, কেন আসবেন সেই কারণটা খোঁজার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আসুন। আচ্ছা, এইখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যদি এই সংস্কৃতিগুলো দেখতে চান, অর্থাৎ খাসিয়াদের সংস্কৃতি দেখতে চান, নির্ভয়ে আপনারা আসতে পারেন। এখানে কোনো ধরনের সিকিউরিটি ইস্যুজ নাই। আমরা যেহেতু পায়ে হেঁটে এসেছি, একটু ক্লান্ত, বাট পুরো জায়গাটা আমরা আমাদের মতো করে এক্সপ্লোর করেছি। শ্রীমঙ্গলে যারা আসেন শুধু চা বাগান দেখে আপনারা চলে যান, কিন্তু এখানে যদি আপনারা আসেন চা বাগানের সাথে সাথে উপজাতি অর্থাৎ আদিবাসীদের, আমরা উপজাতি বলবো না, আমরা আদিবাসী কথা বলবো, আদিবাসীদের নিজস্ব লাইফস্টাইল যে আছে এইটার সাথে আপনারা পরিচিত হতে পারেন। হয়তো বা বইয়ে বা পাঠ্যপুস্তকে আপনারা পড়ে থাকতে পারেন, বাট এইখানে এসে যে রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা, এইটা আপনারা আসলে না আসলে বুঝবেন না। আমরা এসে এখানকার মানুষদের সাথে কথা বলেছি, ইনাদের ভাষায় কথা বলার চেষ্টা করেছি, যদিও আমরা ইনাদের ভাষা খুব বেশি বুঝতে পারি নাই, বাট ইনাদের সাথে আমাদের যে স্বাভাবিক ভাষার কথোপকথন খুব স্মুথই ছিল। অর্থাৎ আপনারা যদি আসেন খুব সহজেই ইনাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। সো আপনারা যদি আসেন অবশ্যই খাসিয়াপল্লীর ভেতরে আসবেন, ইনাদের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। আমরা একটু ভেতরের অংশটুকু দেখবো। আর একটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু খাসিয়াপল্লীতে আসলে আপনার আর কোনো দোকান আছে এখানে, মানে দোকান নেই না, এখানে একটা মাত্র দোকান। আপনারা একটু ভেতরে আসবেন, ইনাদের জিজ্ঞেস করলে কিন্তু ইনারা সুন্দর করে পথ দেখিয়ে দিবেন। কোনো ধরনের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট ইনাদের বলবেন যে কোথায় একটু পানি খাওয়ার জন্য আপনারা আসতে পারেন, ভেতরের অংশটুকু আপনারা দেখাই দিবেন। সো আপনারা যদি না খুঁজে পান তাহলে এখানকার যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে কিন্তু খুব সহজে বলে দেবেন। দেশের অধিকাংশ চা বাগান শ্রীমঙ্গলের চারিদিকেই অবস্থিত। সেই সঙ্গে রয়েছে লেবু ও আনারসের বাগানও। পথের ধারেই ছোট বড় আনারস বিক্রি হচ্ছে। চায়ের পাশাপাশি পর্যটকদের কাছে লেবু ও আনারসের কদরও কিন্তু কম নয়। বলতে আর তো কিনে নিয়েছে, এখানে আমাদের এখানকারই আনারস, এখন এই চা থেকে। আচ্ছা, আপনারা কি পাইকারি বিক্রি করেন না হোলসেল? এমনি পাইকারি, আবার হচ্ছে আবার খুচরো বিক্রি করেন? সবগুলোই পাহাড়ি আনারস। পাহাড়ি আনারস আমাদের এলাকায়, এখান থেকে শ্রীমঙ্গল যায়, এখান থেকে প্রায় বিভিন্ন স্তরে যায়, বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ঢাকাতেও যায় সব জায়গায়, কিন্তু আমরা তো ঢাকাতে এই পাহাড়ি এত ভালো আনারস পাই না। হ্যাঁ, আমরা খেয়ে দেখবো। বলতে এই যে ঢাকাতে আপনার টাঙ্গাইল আনারস, টাঙ্গাইল, হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইল আনারস বেশি। আর আমাদের সিলেটের একটা আনারস আছে না, হ্যাঁ, সিলেটের আনারসটাই হবিগঞ্জের ভিতরে, হবিগঞ্জের ভিতরে বেশি চাহিদা, এই চাহিদা আমরা আমরা কি বাজারে আছি? আমরা আছি বর্তমানে বাজারে। কোথায় বাজারে? আচ্ছা, এটা হচ্ছে আমরা যদি মৌলভীবাজারে ইয়েতে আমরা হবিগঞ্জের মধ্যে, আর শ্রীমঙ্গল থেকে আসতে গেলে আমরা সিএনজি অটো নিয়ে আমরা খুব সহজেই আসতে পারি। এখানে বেসিক্যালি আমরা যে কিছু কারণে আসছি, এখানে হচ্ছে আমরা পাহাড়ের ভিতরে গেছিলাম, গুসাই খাসিয়াপল্লী, হ্যাঁ খাসিয়াপুঞ্জিতে গেছিলাম। তো খাসিয়াপুঞ্জিতে এগুলা খুচরা বিক্রি করার কোনো সিস্টেম নেই, আপনাকে খেতে হলে অবশ্যই এই বাজারে আসতে হবে। আর এই বাজারে আসার একটা সুবিধা হচ্ছে আপনারা একদম পাহাড়ি জিনিসপত্র, অথেন্টিক খাবার পাবেন, আর এখানে কোনো ধরনের ভেজাল ছাড়া খাবারগুলো এখানে পাবেন। আর এবং খুচরো মার্কেটও আছে, আপনার পাইকারি মার্কেটও আছে, আপনার চাইলে ঢাকাতে হোলসেলও নিয়ে যেতে পারেন। বাট আমরা টেস্ট করবো, ভাই আমাকে টেস্ট করার জন্য অর্ডার করেছেন, এই জন্য আমি থ্যাঙ্কস জানাই ভাইকে। আর সবচেয়ে ভালো লাগবে যে এখানকার মানুষের আতিথ্যতা ভালো লাগবে। আমরা ভেতরে গিয়েছিলাম, পুরো ব্যাপারটা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, তাদের সংস্কৃতির সাথে একটু হলেও মেশার চেষ্টা করেছি, বা আপনার ভালো লাগবে। ব্যাপারটা হচ্ছে ঢাকার যে অসহ্য গরম, সেখান থেকে এখন প্রায় 12টা, এখন যদি টেম্পারেচার দেখি আমার মনে হয় না 32-33-এর বেশি হবে। চায়ের দেশ শ্রীমঙ্গল, বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় চা, আর চা উৎপাদনে বাংলাদেশের মধ্যে শ্রীমঙ্গল জনপ্রিয়। দুটি পাতা একটি কুড়ির বিস্ময়কর চমক চা। বিশ্বের বুকে এই চমক আবিষ্কারের পর থেকেই চায়ের স্বাদে মেতে থেকেছে চা প্রেমীরা।
বাঙালির ঘরে ঘরে এখন চায়ের সঙ্গে সখ্যতা। বন্ধুদের আড্ডায়, অতিথি আপ্যায়নে কিংবা অবসাদ কাটাতে চায়ের বিকল্প নেই। চায়ের কাপে প্রতিটি চুমুকেই তৃপ্ততা মেলে। বৃহত্তর সিলেটের প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত ছোট্ট এই শহরটি, যার চারপাশ পাহাড় ও চা বাগানে বেষ্টিত রয়েছে। সড়ক বা রেলপথে ঢাকা থেকে যাওয়ার পথে দেখা যাবে শ্রীমঙ্গল। পাহাড় ও চা বাগানের বুক চিরে আঁকাবাঁকা পথ ধরেই গন্তব্যে পৌঁছাবে প্রকৃতিপ্রেমীরা। এখন আমরা অবস্থান করছি শ্রীমঙ্গলের সাতরঙ্গা চা যেখানে পাওয়া যায়, অর্থাৎ 7 রঙের চা যেখানে পাওয়া যায়, নীলকুণ্ঠি শ্রীমঙ্গল এর পাশেই একটা চা বাগান আছে। এই চা বাগানে আমরা এখান থেকে যদি চা বাগানে দেখতে যাই, সামনে আসেন, তাহলে মোটামুটি পুরো ভিউটা দেখা যায়। চা বাগানে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে আপনারা যদি 7 রঙা চা খেতে আসেন, 7 রঙা চা আমরা পাশেই পাবো। ওই খাওয়ানোর প্রসেসটা দেখাবো, অর্থাৎ বানানোর প্রসেসটা দেখাবো। তার আগে চাইলে এরকম শ্রীমঙ্গলে এসে ছবি তুলতে পারেন, সাথে সাথে অথেন্টিক এখানকার চা নিয়ে যেতে পারেন। তো কিভাবে বানানো হয় 7 রঙা চা আমরা দেখবো এর পরের অংশে। চলুন যাওয়া যাক 7 রঙা চাতে। প্লিজ সাবস্ক্রাইব নাদিম নাসিম চ্যানেল। হ্যাঁ।